বিয়ে একটা খুবই পবিত্র বন্ধন হয়ে থাকে। এটা শুধুমাত্র দুটো মানুষকে না, বরং দুটো পরিবারকেও জুড়ে দেয়। আর এটা একটা এমন বন্ধন যেখানে আপনি আপনার পার্টনারকে কথা দেন আপনি তার সাথে প্রত্যেকটা সুখ দুঃখ ব্যথা বেদনায় তার সাথে তার পাশে থাকবেন, তাকে বুঝবেন, তাকে ভালোবাসবেন আর তাকে সম্মান করবেন। কিন্তু এখনকার রিসেন্ট কিছু কেস দেখার পরে আপনাদের মনে এটা হতেই পারে যে হয়তো এখন আর বিয়ের উদ্দেশ্যটা এটা না। বিয়ের পিছনের আমাদের যেই কারণটা রয়েছে, যেটা আমাদের কালচার, যেটা আমাদের ঐতিহ্য, সেটা কিছু মানুষের মধ্যে থেকে তাদের মন আর মাথা থেকে একদমই বেরিয়ে গেছে। আর আমি এটা জানি যে আপনারা এটা বুঝতে পারছেন যে আমি কোন ব্যাপারে কথা বলছি আর কি বোঝাতে চাইছি। আর এমনটাই আমাদের আজকের এই কেস। একজন ওয়াইফ আবারও তার হাজবেন্ডকে মেরে ফেলেছে, যেমনটা এখন প্রায় ঘটে চলেছে। যেটা এই কেসে কিছু মানুষ বুঝতে ভুল করছে সেটা হলো সোনম এই ঘটনাটা একদিনে কিংবা কোনো রকম রাগের মাথায় ঘটায়নি। এটার পেছনে ছিল তার অনেক দিনকের খুবই চালাক, কালো এবং জঘন্য প্ল্যানিং। আর এই প্ল্যানিং সোনম 2 দিন, 5 দিন কিংবা 7 দিনে না, বরং ফেব্রুয়ারি মাস থেকে করছে। যখন রাজা সোনমের নাম প্রথমবার শোনে তখন থেকে এই প্ল্যানিং। আর আমি এটা বিশ্বাস করি যে সোনম এখনের এই সময়ের সব থেকে খতরনাক আর খুবই চালাক একজন মহিলা। কিন্তু সে এগুলো কেন করলো সেটা আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি, বাট কিভাবে সে এই সব কিছু এত সহজে করে ফেললো। আর আজকে আমরা এটাই জানবো আমাদের আজকের এই কেসে, দ্য কেস অফ হানিমুন মার্ডার, রাজা অ্যান্ড সোনম রঘুবংশী। 29 বছর বয়সী রাজা রঘুবংশী ইন্দোরের সাহাকার নগরে নিজের ফ্যামিলির সাথে থাকতো। এছাড়া তার আরো 2 ভাই রয়েছে, সচিন আর বিপিন রঘুবংশী, যারা কিনা দুজনেই রাজার থেকে বয়সে বড় আর তারা বিবাহিত। রাজা নিজের ফ্যামিলি বিজনেস রঘুবংশী ট্রান্সপোর্ট সামলাতো, যেখানে এরা স্কুল আর কোচিং ইনস্টিটিউটগুলোতে বাস রেন্টে খাটাতো। আর রাজা তাদের নিজেদের এই ফ্যামিলি বিজনেসকেই সামলাতো। আমি যেটুকু আদার্স ভিডিও, নিউজ আর ইন্টারভিউগুলোতে দেখলাম যে রাজা খুব ভালো, রেসপন্সিবল আর ফ্যামিলি ম্যান টাইপের ছেলে ছিল। যেমনটা বলা হয় না যে হাজব্যান্ড ম্যাটেরিয়াল, হ্যাঁ ঠিক তেমনটাই। সে তার পেরেন্টস আর ফ্যামিলির প্রতি অনেক বেশি সেন্সিওর আর দায়িত্ববান ছিল। সে তার ভাই বোনেদেরও বেশ খেয়াল রাখতো। রাজা তার বাবা মায়ের প্রত্যেকটা কথাই শুনতো। তাই যখন তার বাবা মা বলে যে আমরা তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখছি, একটা মেয়ে খুঁজছি, তখন সে কোনো রকম আপত্তি করে না, তার বাবা মায়ের কথা চুপচাপ মেনে নেয়। 29 বছরের রাজা রঘুবংশী আর 24 বছরের সোনম সিং এর পরিচয় একটা ম্যাট্রিমোনিয়াল ডাইরেক্টরি থ্রুতে 2024 সালের অক্টোবর মাসে হয়। এই ডাইরেক্টরিতে সব ফ্যামিলি যারা কিনা একটা পার্টিকুলার কমিউনিটি থেকে বিলং করে, তারা নিজেদের কমিউনিটির মধ্যেই নিজেদের ছেলেমেয়ের সম্বন্ধ খোঁজার জন্য তাদের নাম আর ডিটেলস রেজিস্টার করে। আর এভাবেই সোনমের ফ্যামিলির রাজা আর তার ফ্যামিলির ব্যাপারে জানতে পারে, আর রাজার ফ্যামিলি সোনম আর তার ফ্যামিলির ব্যাপারে জানতে পারে। আর দুটো পরিবারেই তাদের একজন আরেকজনের ফ্যামিলি এবং ছেলে মেয়েকে পছন্দ হয়। আর এই কারণেই তারা এরপরে কথাবার্তা এগোতে চায়। রাজার মতন সোনমও ইন্দোরেই থাকতো, আর সেও তাদের ফ্যামিলি বিজনেসেই সামিল ছিল। সোনমের বাবা দেবী সিং একটা প্লাইউড ফ্যাক্টরির মালিক, যেটার অ্যাকাউন্ট, বিলিং এক্সেট্রা এক্সেট্রা সোনমই দেখাশোনা করতো। সো দুটো ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি বেশ ভালো এবং স্ট্রং। তাছাড়া দুটো ফ্যামিলি সেম কমিউনিটির ছিল, আর ছেলেমেয়েরও বয়স ঠিকঠাক বিয়ের যোগ্য ছিল। এই কারণে এখানে বিয়ের কথাবার্তা এগোতে থাকে। রাজার মা তো এটা পর্যন্ত বলে যে যখন সে সোনমের সাথে প্রথমবার দেখা করে তখন তার সোনমকে তার ছেলের জন্য একদম পারফেক্ট মনে হয়েছিল, কেন কি সেও একটা ট্র্যাডিশনাল ফ্যামিলি আর ভ্যালিউজ থেকে বিলং করতো। সো ফাইনালি দুটো ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয় আর তারা অ্যাগ্রি হয়। আর রাজা আর সোনম একজন আরেকজনের সাথে টেক্সট আর কলের মাধ্যমে কথাবার্তা বলা শুরু করে। মানে ওই আর কি, একজন আরেকজনকে জানতে বুঝতে, একটু সম্পর্কটা বেটার করে তোলার জন্য, যেটা হয় একটা অ্যারেঞ্জ ম্যারেজ এখনকার দিনে, কারণ এটা তো আর লাভ ম্যারেজ ছিল না। কিন্তু রাজা যখন শুরুতে সোনমের সাথে কথা বলা শুরু করে তখন রাজা সোনমের থেকে এমন একটা ভাইবস এসেছিল যে মেবি শি ইজ নট ইন্টারেস্টেড ইন দিস ম্যারেজ। রাজা সোনমের সাথে কথা বলতে চাইতো, তাই সোনমকে সে ফোন মেসেজ করতো, কিন্তু সোনম রাজার সাথে খুবই কম কথাবার্তা বলতো, খুবই কম। এমনকি রাজার মেসেজের ঘন্টার পর ঘন্টা সে রিপ্লাই করতো না। আর এটাই রাজার অড লেগেছিল, ভীষণ অড লেগেছিল। তাই রাজা এই ব্যাপারটা নিয়ে তার মায়ের সাথেও কথা বলেছিল। ইনফ্যাক্ট রাজা সোনমের সাথে দেখা করতে চাইছিল, মানে সাধারণ একটু কোথাও হ্যাং আউট করা কিংবা কোনো কফি ডেট কিংবা কোনো মুভি ডেটে। কিন্তু সোনম আর তার ফ্যামিলি এই জিনিসটাতে সম্পূর্ণ মানা করে দেয়। আর তাদের এটা যুক্তি ছিল যে আমাদের ফ্যামিলির বাচ্চারা এইসব করে না। বেসিক্যালি তারা একা দেখাশোনা, ঘোরাফেরা এগুলো করে না। मम्मी से बात करी कि इन दोनों बच्चे को घूमने के लिए जाने दो,
पिक्चर देखने का इसका मन है राजा का, सोनम को घुमाने का, तो इनको जाने दो, इनके बच्चे थोड़े बात करेंगे तो अपन को भी अच्छा लगेगा कि आपस में दोनों की बात होगी, कुछ भी मन में होगा तो पता तो चलेगा। तो उनकी मम्मी ने बोला कि नहीं, हमारे यहाँ बहुत सख्ती है, उसके पापा को ये चीज़ पसंद नहीं है कि बच्ची घर से बाहर निकले। शादी के पहले की बात है। ব্যাপারটা এখানে অন্য কিছুই ছিল, কিন্তু রাজার মাকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে তারা অনেক ট্র্যাডিশনাল ভ্যালিউজওয়ালা ফ্যামিলি থেকে বিলং করে, যেমনটা আগের দিনে হতো যে ছেলে মেয়ের দেখা সোজা বিয়ের মণ্ডপে হতো। ব্যাপারটা অনেকটাই চোখে লাগার বিষয় ছিল আজকের দিনে, কিন্তু রাজার মা সেটাকে ইগনোর করে দেয়। কাজ সে সেদিনকেই সেটা একটু বুঝতে পারতো। একটা ইন্টারভিউতে রাজার মা এটাও বলেছিল যে সোনম তার ছেলের সাথে রাজার সাথে খুব একটা বেশি কথাবার্তা বলতো না, বলতে গেলে ইগনোর করতো। তখন তার এটা মনে হয়েছিল যে হয়তো এখন একটু বেশি হচ্ছে, এক তো তোমরা দেখা সাক্ষাৎও করছো না, তার উপরে তুমি আমার ছেলের সাথে ফোনে ঠিকভাবে কথাও বলো না। তো তিনি মানে রাজার মা সোনমের সাথে তখন নিজে কথা বলে, আর সে তাকে এটা বলে যে তুমি যদি আমার ছেলেকে একটু সময় দাও, ওর সাথে একটু কথা বলো, তাহলে পরে ওরও ভালো লাগবে, আর তোমরাও একজন আরেকজনকে একটু চিনতে জানতে পারবে। আর এটুকু তো সে তার ফিউচার ওয়াইফের থেকে পাওয়ার আশাটুকু করতেই পারে, তাই না? আর রাজার মায়ের এই কথাগুলো শোনার পর সোনম তার সাথে অ্যাগ্রি হয়। সেটা যদিও বা শুধুমাত্র দেখানোর জন্যই ছিল, মন থেকে না, কিন্তু সোনম কারণ যেটাই হোক না কেন, কিন্তু সে রাজাকে তারপর থেকে একটু বেশি সময় দিত। তার ফ্যামিলির হয়তো এটা মনে হয়েছিল যে এই ব্যাপারে রাজা আর সোনমকে নিজেদের মধ্যেই কথা বলে এই প্রবলেমগুলো সলভ করে ফেলা উচিত ছিল। আফটার অল তারা দুজনেই অ্যাডাল্ট ছিল। কে জানে হয়তো কিছু কথা বললে পরে সোনম হয়তো আরো কিছু হিন্ট দিয়ে দিত, যাতে রাজা এটা বুঝতে পেরে যেত যে সোনম হয়তো কিছু লুকাচ্ছে, আর মেবি তারা এই সম্বন্ধটাকে এর আগে বাড়ানোর ব্যাপারে আরো গভীরভাবে ভাবত। কিন্তু আনফর্চুনেটলি এমনটা কিছুই হয়নি। 11ই মে 2025 রাজা আর সোনমের বিয়ে বেশ ধুমধাম করে হয়। আর হয়তো আপনারা আপনাদের ইনস্টা ফিডে তার বোন কিংবা তার রিলেটিভদের দ্বারা শেয়ার করা কিছু ভিডিও রিলসগুলো হয়তো দেখেছেন, যেখানে এভরিথিং লুকস নর্মাল অ্যান্ড সো পারফেক্ট। সব এই বিয়েতে বেশ খুশি ছিল আর সবাই আনন্দ করছিল, কিন্তু কেউই এটা জানা তো দূরের কথা, কেউই ছাড়ুন রাজাও বিন্দুমাত্র এটা বুঝতে পারেনি যে নেক্সট কিছুদিনের মধ্যে তার সাথে কি ভয়ানক খেলা হতে চলেছে। তো এবার এই দুজনের বিয়ে হয়ে গেছিল, সোনম রাজার বাড়িতে চলে এসেছিল আর তারা সেটেলড হয়ে গেছিল। কিন্তু এই বিয়ের মাত্র এক সপ্তাহের ভেতরেই সোনম রাজার কাছে হানিমুনে যাওয়ার জন্য জেদ ধরেছিল, কিন্তু রাজা এত তাড়াতাড়ি হানিমুনে যাওয়ার জন্য রেডি ছিল না। কারণ কি, বিয়ে হয়েছে সবে মাত্র 4 থেকে 6 দিন হয়েছে, কিন্তু রাজার মাথায় এটা ছিল যে সে কাশ্মীর যাবে। কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সেই নোংরা আতঙ্কবাদী অ্যাটাকের ঘটনাটা ঘটে যাওয়ার কারণে রাজা কাশ্মীরের প্ল্যানটা নিজের মাথা থেকে বের করে ফেলে। কিন্তু এদিকে সোনম বারবার মেঘালয় যাওয়ার জিদ করছিল, সে রাজাকে কিছু না জানিয়েই অ্যাডভান্সে মেঘালয়ের টিকিটও বুক করে ফেলেছিল। রাজার এটা খারাপ লেগেছিল, কারণ কি সোনম রাজার কাছে কিছু জিজ্ঞেস না করেই সবকিছু নিজে থেকেই করে ফেলছিল। কিন্তু রাজা কোথায় এটা জানতো যে সোনমের মাথায় তো অন্য কিছুই গেম চলছে। রাজা এই ব্যাপারটা তার মাকেও বলে যে সোনম আমার সাথে কোনো রকম কিছু আলোচনা না করেই হানিমুনে যাওয়ার জন্য মেঘালয়ের টিকিট বুক করে ফেলে। কিন্তু তখন রাজার মা রাজাকে বলে যে এবার যখন সবকিছু ঠিকঠাক হয়েই গেছে, তাহলে পরে তোমরা চলে যাও মেঘালয় হানিমুনে ঘুরতে। রাজার মা এমনি এমনি এখানে রাজি হয়নি, কারণ কি সোনম নিজের শাশুড়ি রাজার মাকে এটা বলেছিল যে তারা আসামের গুয়াহাটির মা কামাখ্যা দেবীর মন্দিরে যেতে চায়। এই কারণে রাজার মা তাদেরকে যেতে মানা করে না। কেন কি, সোনম তার হাজব্যান্ডের সাথে প্রথমবার ঘুরতে যাচ্ছে, সেটাও কোনো মন্দিরে। কি প্ল্যান ভাবুন, জানে অন্য কোথাও বললে যদি মানা করে দেয়, কিন্তু যদি ঠাকুর কিংবা মন্দিরের কথা বলা হয় তাহলে হয়তো সেখানে তার বাড়ির লোক তাকে মানা করবে না। কিন্তু রাজা তার মাকে এটাও বলেছিল যে সোনম মেঘালয় থেকে ইন্দোরের রিটার্ন টিকিট এখনো বুক করেনি, বাট সে বলেছে 6 থেকে 7 দিনের মধ্যে তারা ফিরে আসবে, আর এটা অনেক পরে জানা যায়। এবার মে মাসের 20 তারিখে, মানে বিয়ের মাত্র 9 দিন পরে রাজা আর সোনম ইন্দোর থেকে মেঘালয়ের জন্য নিজের হানিমুনে বেরিয়ে গেছিল। যখন এরা দুজন এয়ারপোর্টে পৌঁছায়, তখন সেখান থেকে রাজার কথা তার মায়ের সাথে ভিডিও কলে হয়, যেখানে রাজার মা এটা নোটিস করে যে সে তার সোনার চেনটা গলায় পড়েছিল। আর সেটা দেখতেই রাজার মায়ের মাথায় অ্যালার্ম বেল বাজতে শুরু করে দেয়, আর সে রাজাকে সেটা খুলে রাখতে বলে। আর এটাও বলে যে সোনার জিনিস পরে বাড়ির থেকে এত দূরে ট্রাভেল করাটা একদমই সেফ না। তো তখন রাজা তার মাকে বলে যে সত্যি বলতে সেই চেনটা পরার মন রাজারও ছিল না সেই চেনটা পরবার, কিন্তু সোনম তাকে সেটা পরতে জোর করে, জেদ করে। এমনকি সোনম রাজাকে তাদের বিয়ের আংটিটাও পরতে বলে, যে সে এই সোনার চেনটা যাতে পরে আর বিয়ের আংটিটাও যাতে পরে। রাজা বেফালতু সোনমের সাথে ঝগড়া করতে চাইছিল না। এখানেও আবার একটু অড জিনিস ঘটে, যে সোনম রাজাকে জোর করে সেই চেনটা আর আংটিটা পরায়। এরপরে 22শে মে তারা দুজনে মাওলাখিয়াত গ্রামে পৌঁছায়, যেখান থেকে এদের প্ল্যান ছিল নোংরিয়াট পর্যন্ত পাহাড়ে ট্র্যাক করার।
কিন্তু এটা খুবই ডেঞ্জারাস জায়গা, কেন কি এখানে বেশ খাড়া চড়াই আর উতরাই। ছবিতে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, এমনিতেও জায়গাটা খুব সুন্দর। মেঘালয় এমনিই সুন্দর জায়গা, আর এখানে অনেক লিভিং রুট ব্রিজও আছে। তোমরা অনেকেই এই ব্রিজের ছবি কিংবা ভিডিও কোথাও না কোথাও অবশ্যই দেখেছো, কিংবা যারা গেছেন তারা তো জানেনই। এই ব্রিজগুলো গাছের শিকড় এবং তার ঝুড়ি দিয়ে তৈরি হয়, আর সময়ের সাথে সাথে এগুলো এতখানি শক্তিশালী হয়ে ওঠে যে লোক এর ওপর দিয়ে হেঁটে নদী ক্রস করে। ভাবুন এত সুন্দর জায়গাতে কতখানি মেন্টাল পিস পাওয়া যায়। এরই মধ্যে যখন রাজা আর সোনম ট্র্যাক করছিল, তো সেই সময়ে রাজার মায়ের কথা একবার রাজার সাথে আর একবার তার বৌমা সোনমের সাথে হয়, আর তাদের এই ভয়েস কলটা এনি হাউ রেকর্ড হয়ে গেছিল। हेलो, हाँ उतर है। हाँ मैंने क्या आ गए नीचे? कहाँ पे हो तुम? ऊपर पहाड़ पे कि नीचे? अब जाके पहुंचा ऊपर में। रात को नीचे रुके थे? हाँ कुछ खाने का मिला कि नहीं मिला? अभी केले खा लिया मैं। क्या खा लिए? अरे अभी केले खा रहा हूँ, अभी हाल पहुंचा हूँ, अब यहाँ से निकलूंगा। हाँ तो वही तो मैं कह रही थी, इनके आज तो आपको उपास होगा। फरियाद बना रही थी, मुझे याद आई थी एकदम। এই দুটো কলেই রাজার মায়ের তাদের বিহেভিয়ারে কিছু অড লাগেনি, কেন কি তার ছেলে আর বৌমা দুজনের প্রায় একই জিনিসের ব্যাপারেই তার সাথে কথা বলে। সোনম বলে তার উপোস চলছে, আর সে সেটা ভাঙতে চায় না, কারণ কি তারা ট্র্যাক করছে। তাই তার শাশুড়ি বলে যে সে কিছু ড্রাই ফ্রুটস আর মিল্ক প্রোডাক্ট তাদের সাথে ক্যারি করে নিতে পারত, আর পরে উপোসের খাবার খেয়ে দিত, তাহলে পরে সে আর কমজোর অনুভব করতো না। এটা ছাড়া তাদের কথা হয় ওয়াটারফলের ব্যাপারে, যেটা কিনা ট্র্যাক পুরো করাতে তারা দেখতে পেত। রাজার মা তাদের এটাও বলে যে তারা আশেপাশের ঝর্ণার ফটো যেন নেয়, যাতে এই ফটো আর ভিডিওগুলো তারা নিজেদের মধ্যে যাতে শেয়ার করতে পারে। हेलो हेलो, हाँ मैं राजा का फोन चल नहीं हुआ अभी? अभी नहीं हुआ, बस अब चढ़ाई कर रहे हैं, हम ऊपर चढ़ गए फिर फोन लगाते हैं। और आज तो उपास होगा फिर? मेरा तो उपास है ना, मेरे को 2-3 बार बोल दिया। मैंने मैं घूमने के चक्कर में अपनी 11 थोड़ी तोड़ूंगी। वही तो कह रही, मैं अभी फरियाद बना रही तो मेरे को एकदम से याद आ गई कि आज तो मेरे बहू का उपास बापे। हाँ खिचड़ी बना मम्मी रही का हूँ। सुबह फोन आ गया था कि उपास है, तो मैं नहाई थी। हाँ तो कहीं दूध लस्सी जो भी मिल रहा हो उपास का सामान वो खा लो। अब पहले ऊपर तो चढ़े, जंगल में है, यहाँ से आज कुछ मिलेगा। बाप रे, मैंने कही थी कुछ ड्राई फ्रूट रख के ले जाओ, तो बोले हाँ क्या करेंगे हम, दो तो ये जंगल है, पता है, घोर जंगल है, एकदम खड़ी चढ़ाई है, चढ़ना मतलब उतरना भी खड़ा ही है और चढ़ना भी खड़ा ही है। तो वहाँ ऊपर देखने के लिए क्या गए? वो अंदर है, वो पहाड़ के अंदर, मना करी थी मैंने तो सुनते नहीं। हाँ अच्छा, चलो वही तो कह रही, वहाँ क्या देखने पहुँच गए तुम? ये नीचे से देख लेते। झरना देखने गए थे, हाँ बड़ा वाला। हाँ नीचे से देख हाँ, लेते। तो हालत खराब हो गई तो चढ़ के कुछ नहीं हुआ। वही तो कह रही अब मैं तो खाना भी ढंग का नहीं है। এরপরে পরের দিন 23শে মে তারা শিপ্রা গেস্ট হাউস থেকে চেক আউট করে ফেলে, তাও ভোরবেলা 5:30টার সময়। এখান থেকে তারা চেরাপুঞ্জির জন্য বেরিয়ে যায় একটা রেন্ট করা স্কুটি নিয়ে। এবার সকাল 10টা নাগাদ একটা লোকাল গাইড এদের দুজনকে আরো 3জন লোকের সাথে দেখেছিল, আর এটাই সেই মুহূর্ত ছিল। এবার এই দিন থেকে মানে 23শে মে থেকে নাই রাজা আর নাই সোনমের কথা তাদের ঘরের লোকেদের সাথে হয়েছিল। ইনিশিয়ালি রাজার ফ্যামিলির এটা মনে হয়েছিল, কারণ কি এরা দুজন ম্যাক্সিমাম সময় রাজার ফ্যামিলির সাথেই কথা বলছিল, তাই রাজার ফ্যামিলির এটা মনে হয়েছিল যে তারা জঙ্গল আর পাহাড়ি এলাকায় থাকার কারণে এদের ফোনের নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, কেন তারা ট্র্যাকে বেরিয়েছিল। কিন্তু আস্তে আস্তে যখন সময় কাটতে থাকে আর তারা যখন তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারে না, তখন তাদের মধ্যে প্যানিক কাজ করা শুরু করে। এবার যখন কিছুদিন পর্যন্ত রাজার ফ্যামিলি না তো রাজার সাথে আর নাই সোনমের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল, তখন তারা বুঝতে পারে যে এখানে কিছু না কিছু তো একটা হয়েছে, আর সেই কারণে তারা মিসিং রিপোর্ট কেস ফাইল করে। কিছুদিন পরে রাজা আর সোনমের ভাড়া নেওয়া স্কুটিটা অনাথ অবস্থায় পাওয়া যায় শিলং এ একটা ক্যাফের বাইরে। এরপরে মেঘালয় পুলিশ সার্চ ইনভেস্টিগেশন অপারেশন লঞ্চ করে ফেলে এই ম্যারিড হানিমুন কাপলকে খোঁজার জন্য। এই সার্চ ইনভেস্টিগেশন অপারেশনের সময় খুব ভারী বৃষ্টি হচ্ছিল, তাই রাজা আর সোনমকে খোঁজাটা আরো বেশি মুশকিল হচ্ছিল। কিন্তু এখানে একটা অনেক বড় সার্চ ইনভেস্টিগেশন টিম বানানো হয়েছিল এই ইন্দোরের কাপলটাকে খুঁজে বের করার জন্য, আর তারা এত ভারী বৃষ্টির মধ্যেও এদের দুজনকে খুঁজতে বের হয়ে যায়। আর ফাইনালি জুন মাসে 2 তারিখে 10 দিন বাদে পুলিশ ওয়ে সডং ওয়াটারফলের কাছে রাজার
অর্ধেক পচে যাওয়া ডিকম্পোস্ট বডি খুঁজে পায়। আর এটা হওয়ার পরে রাজার বাড়ির লোকের কাছে তার বাড়ি ফিরে আসার সমস্ত আশা ভরসাকে ভেঙে ফেলে। আমি এটাও বলে রাখি এখানে, যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম, যখন সোনম আর রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আগে, তখন তাদের দুজনের দাদা 26শে মেতে শিলং গিয়েছিল তাদেরকে খুঁজতে। আর তারা সেখানেও মিসিং পার্সন রিপোর্ট লিখিয়েছিল, ফাইল করেছিল কেস, আর সেখানে পুলিশের সাহায্য নিয়েছিল। আমি এই কারণে এই জিনিসটা এখানে মেনশন করছি যাতে মানুষ বুঝতে পারে যে এই যে ন্যারেটিভটা উঠেছিল যে মেঘালয় পুলিশ প্রথমে সাহায্য করেনি, এটা ভুল। তারা যথেষ্ট সাহায্য করেছিল, তাদের ফ্যামিলি অনেক বেশি ভেঙে পড়েছিল এই সময়, বাট তাও তাদের মনে আশা ছিল। ব্যাপারটা স্বাভাবিক, কারণ তারা তাদের বাড়ির ছেলেকে হারিয়েছিল, একটা মা তার ছেলেকে হারিয়েছিল। জাস্ট এই জিনিসটা ভেবে দেখুন যে যদি আপনারা কোনো কাছের মানুষকে হারান নিজের ফ্যামিলি থেকে, তাহলে পরে কেমন লাগে। আর এখানে তো এক মায়ের কোল খালি হয়ে যায়। আর ভাবুন যে এই বাড়ির ছেলের কিছুদিন ধরে কোনো খবর নেই, কোথায় আছে, কি করছে, কেমন আছে, কিচ্ছু জানে না। আর আচমকা খবর পায় যে তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে কোনো কারণ ছাড়াই। তখন সেটা কেমন লাগতে পারে ভেবে দেখুন এটাও, যে সেই মুহূর্তে রাজার ফ্যামিলির কেমন লাগছিল, তার মায়ের কেমন লাগছিল। কিন্তু তারা এটা চাইছিল যে তাদের যে ছোট বৌমা রয়েছে মানে সোনমকে তো তারা যেন ঠিকঠাক তাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারে, তারা যেন সোনমকে অ্যাটলিস্ট পেয়ে যায়, সোনম তো যাতে অ্যাটলিস্ট ঘরে ফিরে আসে। তারা রাজাকে হারিয়ে ফেলেছিল, কিন্তু তারা সোনমকে হারাতে চাইছিল না। আর ঠিক এই সময়ের মধ্যে এই কেসটা বেশ ভাইরাল আর বেশ পপুলার হয়ে গেছিল মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়াতে। আর এই কারণে এই কেসটার উপরে অনেকের নজর ছিল, আর এই কারণে অনেক থিওরিরও জন্ম নেয়। আর থিওরির কারণে অনেক মানুষ ব্লেম করা শুরু করে দেয় মেঘালয় রাজ্য এবং তাদের লোকেদের। অনেকেই, স্পেশালি রাজা আর সোনমের ফ্যামিলি মেম্বাররা মেঘালয়কে নিচু কথা থাকে, এইসব বলে যে মেঘালয় বাজে জায়গা, যেখানে ট্যুরিস্টদের কোনো রকমের সেফটি নেই, কোনো রকম গাইডেন্স নেই। রাজার ভাই বিপিন মিডিয়াতে এটা পর্যন্ত বলে দেয় যে শিলংয়ের ক্রিমিনাল গ্যাংগুলোর ব্যাপারে অনেক কিছু সে শুনেছে, যারা কিনা মেল ট্যুরিস্টদের টার্গেট করে, তাদের ফিমেল পার্টনার আর কম্পেনিয়ন্সকে কিডন্যাপ করে নিয়ে যায়। এখানে আমি এটা বুঝতে পারছি যে তার পরিবার এটা কেন বলছে, কারণ কি ভিডিও কলে রাজার পরিবার দেখেছিল যে রাজার গলায় একটা সোনার চেন আর একটা সোনার আংটি সে পড়েছিল। আর যখন রাজার বডি পাওয়া যায় তখন তার বডি থেকে সেই সোনার চেন আর সোনার আংটিটা গায়েব ছিল। আর সেই কারণেই তাদের পুরো পরিবার এটাতেই কনফার্ম ছিল যে এই সব কিছু সেখানকার লোকেই করেছে, আর সোনমকে কিডন্যাপ করা হয়েছে। আর তাদের ফ্যামিলি এখানে সিবিআই ইনকোয়ারিরও দাবি করে। রাজার বডি যখন পুলিশ খুঁজে পায় তখন এরপরে আরও সার্চ করার পরে তারা সেই ওয়াটারফলের কাছেই একটা সাদা জামা, একটা স্মার্ট ওয়াচ, একটা ওষুধের পাতা, একটা মোবাইল ফোনের এলসিডি স্ক্রিন আর বডি থেকে অনেকটা দূরে একটা হাত দাও খুঁজে পায়, যেটা মার্ডার ওয়েপন ছিল। ইনিশিয়ালি এটা মনে হচ্ছিল যে রাজার বডি যেহেতু ওয়াটারফলের কাছে পাওয়া গেছিল, তাই সে হয়তো সেখান থেকে পা পিছলে নিচে পড়েও মারা যেতে পারে, কিংবা হয়তো ওয়াটারফলেও পড়ে যেতে পারে। কিন্তু পোস্টমর্টেম যখন হয় তার বডির, তখন এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে রাজা সেখান থেকে পড়ে না, বরং এই দাও দিয়েই রাজাকে একের পর এক কোপ মেরে ফেলা হয়। এবার এই দাওটা দেখে মনে হচ্ছিল এটা একদম নতুন, যেটা দেখে এটা মনে হচ্ছিল যে কেউ এটাকে রিসেন্টলি কিনেছে, হয়তো শুধুমাত্র এই কারণেই। আর দ্বিতীয় কথা এখানে এটা ছিল যে এখানে কোনো লোকাল মানে মেঘালয়ের লোকাল কোনো ওয়েপন ইউজ করা হয়নি। এবার এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছিল এই কেসে। এবার যারা জানে না তাদের জন্য বলি, দাও নাগাদের একটা অস্ত্র, কিন্তু এখানে এই থিওরিটা মাথায় আসে যে এখানে রাজাকে যে সেই দাওটা দিয়ে মেরেছিল সে কোনটা মেঘালয়ের লোকাল অস্ত্র কিংবা দাও, সেখানে কি ব্যবহার করা হয় সেটার ব্যাপারে খুব একটা ঘাটাঘাটি করেনি, তাই তারা এটাকে এখানকার লোকাল ভেবে ব্যবহার করেছিল। কিন্তু যেমনটা আমি এখানে বললাম যে পুলিশ এটা বুঝতে পেরে গেছিল যে যারা এই কাজটা করেছে তারা এই ন্যারেটিভটাকে জন্ম দিতে চাইছিল যে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে লোকাল লোকেদের কাজ, গেম প্ল্যান, ছক এরকমটাই সাজানো হয়েছিল। কিন্তু মেঘালয়ের পুলিশ এখানে এটা ভালো মতোই বুঝতে পেরে গেছিল। তারা এই হিন্টটা পেয়ে গেছিল যে রাজার মার্ডার সেখানকার লোকাল লোকেদের হাতে হওয়ার চান্সটা অনেক বেশি কমে গেছিল। আর তারা এটাও বুঝে গেছিল যে এটা কোনো বাইরের লোকের কাজ না কিংবা লুটপাটের ব্যাপার না, এটা একটা ফুল প্রুফ প্ল্যানিং মার্ডার, যেটাকে এভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যাতে মনে হয় এটা কোনো রবারি, কিডন্যাপিং অ্যান্ড মার্ডার। আর ট্র্যাক করার সময় রাজা আর সোনমকে একজন লোকাল ট্যুর গাইড নোটিস করেছিল, আর সে এই ব্যাপারটা জানার পরে পুলিশের কাছে নিজে থেকে আসে এটা জানাতে যে সে এদের দুজনের সাথে আরো 3 জনকে দেখেছিল যারা কিনা লোকাল ছিল না। I don't talk with them. I saw him with Raja and 3 people. He go together, and Sonam Rakuvanshi he came behind. Okay. तो उस दिन
राजा था उस समय on that day राजा What with 3 people? Yeah. राजा रघुवंशी सोनम and Raja with 3 people he go together, but that Sonam Raghuvanshi he came behind. I saw him behind. আর এই তিনজন ছিল বিশাল চৌহান, আনন্দ কুর্মি আর আকাশ রাজপুত। আর এরা তিনজনেই নর্থ ইন্ডিয়া থেকেই বিলং করে। তো এই 5 জন নিজেদের মধ্যেই হিন্দিতেই কথাবার্তা বলছিল, আর সেই কারণেই এই লোকাল গাইড তাদের মধ্যে হওয়া কথাবার্তা খুব একটা পরিষ্কারভাবে বুঝতে পারছিল না। আর এবার পুলিশের পুরো সন্দেহ এই 3 জন লোকের উপরেই চলে গেছিল। তারা এটা ভাবছিল যে এই 3 জনেই রাজাকে মেরেছে, আর হয়তো এরাই সোনমের সাথে কিছু করেছে। সো ইনভেস্টিগেশন আরো ফাস্ট চলতে থাকে। সবাই সোনমকে খুঁজে বেড়াচ্ছিল, মেঘালয়ের একটা পুরো ফোর্স সোনমকে খুঁজে বেড়াচ্ছিল। আর এই সময় যখন রাজা আর সোনমের ফ্যামিলি রাজার দুঃখে আর সোনমের চিন্তায় ডুবেছিল, তখন তাদের ঘরে জুন মাসের 9 তারিখে রাত 1:30টার সময় একটা কল আসে। আর এই কলটা ছিল সোনমের আওয়াজ শোনার পর তাদের ফ্যামিলি শান্তি পায়। সে তাদেরকে বলে যে সে উত্তরপ্রদেশের গাজীপুরের কোনো একটা কাশি ঢাবাতে রয়েছে, তার কাছে নিজের ফোনও নেই। তাই সে সেই ঢাবাতেই কাজ করতে থাকা কোনো একটা লোকের কাছ থেকে ফোন চেয়ে সে তার বাড়িতে ফোন করে। रात के 1 बज रहे थे, हम यहीं पे थे, उधर वो पीछे से आती हैं, फिर वहाँ पे कुछ लोग बैठे रहते हैं फैमिली मेम्बर, उनसे कुछ हेल्प मांगती है, मतलब मोबाइल तो नहीं देते हैं। फिर वो मेरे पास आती हैं, बोलती हैं कि भैया अपना मोबाइल दे दीजिए, कॉल करना है। तो हम हाँ वो हमसे फिर हम अपना मोबाइल उनको देते हैं, वो अपने फैमिली से किसी से बात करती है, कुछ देर बात ही करती है, फिर रोने लगती है। फिर हम उनके फैमिली से बात करते हैं, उनको बताते हैं वो यहाँ पे हैं इस स्टेट में, इस ज़िले में। फिर कॉल कट हो जाता है, मतलब फिर वो हम उनको पानी देते हैं, वहाँ पे वो जाके बैठ के पीती हैं कुछ देर बाद, और मेंटली सही नहीं थी। हाँ जी। फिर कुछ देर बाद उनके भाई का भी कॉल आता है, फिर दोबारा बात कराते हैं जी मेरे नंबर पे। फिर उसके बाद उनके भाई जब बोलते हैं कि एक बार लोकल पुलिस थाने को आप इन्फॉर्म कर दीजिए, तो हम पुलिस वाले कॉल करते हैं, वो लोग भी आते हैं कुछ देर बाद, उनसे बातचीत करते हैं पूरा समझ, मतलब उनके बाद फिर और भी लोग आते हैं। फिर कुछ देर बाद 2-2:30 बजे के आसपास उनको लेके चले जाते हैं। 2-2:30 बजे এবার এই একটা ফোন কলের মাধ্যমে কত প্রশ্ন ওঠে। সোনম হানিমুনের জন্য মেঘালয়ে গেছিল, তাহলে পরে সে উত্তরপ্রদেশ থেকে কল কিভাবে করছিল? সোনমের গায়েব হওয়া, রাজার বডি পাওয়া আর সোনমের কল করার মধ্যে অনেক দিনের বেশি গ্যাপ ছিল, তাহলে পরে সে এতদিন ছিলটা কোথায়? আর যখন সোনম তার বাড়িতে কল করে তখন সে রাজার নাম পর্যন্ত কেন নেয় না, এমনকি রাজার ব্যাপারে তাদেরকে কিছু কেন বলে না? এটা এমন কিছু প্রশ্ন ছিল যেগুলো সেই টাইমে তাদের ফ্যামিলির মাথায় আসা উচিত ছিল। কিন্তু আমি বুঝতে পারছি যে সেই সময় সোনমের বাড়ির লোক তার বাড়ির মেয়েকে নিয়ে বেশি চিন্তায় ছিল, আর যখন তারা তার গলার আওয়াজ পায় তখন তারা বাকি সব কিছু ভুলে যায়। আর সেই সময় হয়তো বাকি কিছুই মাথায় আসেনি, না রাজা আর না তাদের বিয়ে, মেবি। তো সোনমের গলার আওয়াজ শুনে তার বাড়ির লোক এটা বুঝতে পারছিল যে সে অনেক বেশি ভয় আর প্যানিকের মধ্যে রয়েছে। সে কলে পুরোটা সময় শুধু কেঁদেই যাচ্ছিল। সেই সময় সোনমের ফোন রেখে দেবার পরেই সোনমের ভাই সেই ঢাবার লোকটার নাম্বারে আবারও ফোন লাগায় আর ঢাবার মালিকের সাথে কথা বলে। আর সে ওই ঢাবার মালিককে রিকোয়েস্ট করে যে সে যেন পুলিশকে ইনফর্ম করে এই ব্যাপারটা নিয়ে, যাতে তার বোন ঠিকঠাকভাবে তার বাড়ি পৌঁছে যায়। এবার এটা এমন একটা পয়েন্ট যেখানে সবাই একটু রিলিফ পায়। সোনম বেঁচে আছে, সে রাজার মার্ডারে, রাজার খুনের একমাত্র সাক্ষী হতে পারত। আর ফাইনালি সে নিজের লেট হাজব্যান্ডদের খুনিদেরকে ধরিয়ে দিয়ে তাদের শাস্তি দিয়ে তার হাজব্যান্ডকে জাস্টিস দেওয়াতে পারত। কিন্তু এখান দিয়ে এই কেসটা একটা আলাদাই টার্ন নেয়, যার জন্য কেউই রেডি ছিল না। এবার এদের ফ্যামিলি কন্টিনিউ মেঘালয়ের ওপরে, সেখানকার লোকেদের ওপরে আঙ্গুল তোলার কারণে মানুষ ভাবে যে এটা সেখানকার লোকালদেরই কাজ। তো এটা হতে পারে যে লোকালরা টাকার জন্য, তাদের কাছে সোনার জিনিসপত্র থাকার কারণে, তাদের লুট করার কারণেই তাদেরকে মারার চেষ্টা করে। আর কেন কি এই সময় সেই লোকাল গাইডের পুলিশকে দেওয়া স্টেটমেন্টও বাইরে চলে এসেছিল, তাই সবার এটা মনে হচ্ছিল যে এদের সাথে আর যারা 3 জন ছিল তারাই এদেরকে মেরেছে, কিংবা তারাই এদের দুজনকে চোট পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু কিছু মানুষ এখানে এমনও ছিল যারা কিনা অলরেডি সোনমের উপরে সন্দেহ করে ফেলেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না। কারণ কি তার সেই ক্রাইম সিন থেকে এত দূরে আলাদা একটা শহরে তার ব্যাপারে খোঁজ পাওয়া, যেখানে কিনা তাকে খুঁজে বের করা হয়নি, সে নিজে থেকে এসেছে, এটা ভাবার বিষয়। কেন কি যদি রাজার মার্ডার হয়ে থাকে
আর তার যে মার্ডাররা ছিল তারা সোনমকে কিডন্যাপ করেছিল। তাহলে পরে তারা সোনমকে গাজীপুরে এনে কেন ছেড়ে দেয় আর কিভাবে ছেড়ে দেয়? সবার কাছে সবার মনে অনেক প্রশ্ন উঠছিল, আর এই সবার মনে মাথায় ওঠা প্রশ্নের উত্তর তারা খুব তাড়াতাড়ি পেতে চলেছিল। গাজীপুর পুলিশরা 2:15 নাগাদ কাশীপুর ধাবাতে গিয়ে পৌঁছায়, আর তারা সোনমের মেডিকেল চেক আপের জন্য তাকে একটা মেডিকেল কলেজে নিয়ে যায়। আর এই দিনকেই সন্ধ্যা 6টার মধ্যে মেঘালয় থেকেও কিছু পুলিশ অফিসিয়াল সোনমের সাথে দেখা করতে আসে, আর তাকে পরের দিন আবারও মেঘালয়ে নিয়ে যায়, যেখানে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়, কেন কি এই কেসটা পুরো মেঘালয়তেই ঘটেছিল। আর এখান থেকেই এই কেসটা আস্তে আস্তে খুলতে থাকে, কেন কি এই পুরো ইনভেস্টিগেশনের সময়, এই পুরো জিজ্ঞাসাবাদের সময় সোনম নয়তো চুপ ছিল, নয়তো সে সেগুলোকে অ্যাভয়েড করছিল, সেই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করছিল। তার কাছে কোনো উত্তর ছিল না যে সে মেঘালয় থেকে উত্তরপ্রদেশে কিভাবে আসলো। আর এরপরে এই কেসে পুলিশের হাতে আসে সব থেকে বড় ব্রেক থ্রু। কড়াভাবে এনকোয়ারি করার পরে মেঘালয় পুলিশ এই স্টেটমেন্ট দেয় যে সোনম হ্যাজ কনফেসড দ্যাট শি ডিড ইনফ্যাক্ট মার্ডার হার হাজব্যান্ড, কেন কি তার অ্যাফেয়ার একটা রাজ কুশওয়াহা নামে ছেলের সাথে বিয়ের আগে থেকেই চলছিল। এই স্টেটমেন্টে তারা এটাও মেনশন করে যে সোনম রাজাকে মেরে ফেলার জন্য কন্ট্রাক্ট কিলার্সদেরকে হায়ার করেছিল, আর এই 3 জন সেই লোকই ছিল যারা এই কাপলের সাথে 23শে মেতে লাস্টবার দেখা গিয়েছিল। মাত্র কিছুদিনের মধ্যেই সোনমের কল রেকর্ডস চেক করার পরে পুলিশ রাজ কুশওয়াহা, বিশাল চৌহান, আকাশ রাজপুত আর আনন্দ কুর্মীকেও অ্যারেস্ট করে ফেলেছিল। সোনমই তার হাজব্যান্ডের কিলার, এটা মেঘালয় পুলিশ বলছিল। আর যখন এই কনফেশনের কথা সামনে আসে মিডিয়াতে, তখন সোনমের বাবা মেঘালয় পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করায়। তারা এটা বলে যে রাজ্যের নাম বাঁচানোর জন্য, মেঘালয় রাজ্যের রেপুটেশনকে বাঁচানোর জন্য এরা আমার মেয়েকে প্রপাগান্ডা সাহায্যে ফাঁসাচ্ছে। সে তার মেয়েকে ভালো করে চেনে, তার মেয়ে এমনটা কিছুই করতে পারে না। आरोप लगाए हैं वो क्या मानते हैं आप? वो गलत आरोप लगा रहे हैं, वो आरोप गलत लगा रहे हैं क्योंकि वहाँ की पुलिस फंस रही है, इसलिए वो आरोप लगा रही है। वो पुलिस ही फंस रही है वहाँ पर, और वो पुलिस की जांच होगी, सीबीआई जांच करेगी तो दूध का दूध और पानी का पानी हो जाएगा। बता, गोविंद जी से बात हुई है सोनम की, बताया जा रहा है गोविंद जी की बात हुई है, सोनम से हुई है, और उनने मेरे को फोन लगा के बोला था कि पापा ऐसी ऐसी बात है। वहाँ पुलिस वाले गए और उसको अभी थाने पे बिठा के रखा। 4 लोग भी पकड़े गए, ये पता नहीं। বাট কিছুদিন পরেই সোনমের ভাই গোবিন্দ মিডিয়ার সামনে এসে এটা অ্যাকসেপ্ট করে যে হি ওয়াজ 100% শিওর যে তার বোনই আসল দোষী। আর সে এটাও বলে যে এত কিছু হয়ে যাওয়ার পরে সে আর তার ফ্যামিলি সোনমের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, আর সে কেস লড়তে চায় তার বোনেরই এগেনস্টে, কারণ কি রাজা তার একজন খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল, আর সে জানতো যে রাজা খুবই ভালো ছেলে। আর সে রাজার বাড়িতেও গেছিল তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আর তাদের দুঃখ কষ্টটাকে ভাগ করে নেওয়ার জন্য। मगर जो सबूत मिल रहे हैं उस हिसाब से मुझे 100% पता है कि उसी ने ये काम कराया और करवाया गया है। अच्छा, और सोनम के साथ जो बाकी लोगों के नाम है वो सब कंफर्म हो गए? हाँ, वो एक्चुअली सब नाम राज कुशवाहा से रिलेटेड है, इसलिए मुझे कंफर्म है कि वो सही है। अच्छा, आपने परिवार से क्या माफी मांगी यहाँ पर? जो आपने शादी करवाई थी उसके बाद अभी आप भावुक हुए, माँ से गले मिले, रोए, आपको पश्चाताप है क्योंकि यहाँ पर एक बेटा खत्म हो गया है? देखिए, मैं कोई होता नहीं हूँ परिवार से माफी मांगने वाला, तो मैंने माफी तो मांग ली है, मगर इस परिवार ने एक बेटा खोया है, और जो मैंने लड़की दी थी उस लड़की की जगह पे मैं इस परिवार का हिस्सा हूँ, उससे रिश्ता हमने तोड़ दिया है, और इस परिवार का हिस्सा मैं हूँ, और आज से सभी चीजें मैं करूंगा उसके खिलाफ, क्योंकि राजा मेरा बहुत प्रिय था। Mother meeting with Sonam's brother. That's Sonam's brother who has now reached the residence of Raja Raghuvanshi, meeting with the mother of Raja Raghuvanshi, the mother who has lost her 29-year-old son. কিন্তু আসলে এই ব্যাঙাচির মতো দেখতে মালটা রাজ কুশওয়াহা এটা কি, যার জন্য সোনম এই ভালো আর সুন্দর ছেলেটাকে, এই একটা নিরীহ মানুষকে এভাবে মেরে ফেললো। তো সোনমের পরিচয় 20 বছরের রাজ কুশওয়াহার সাথে নিজের বাবার প্লাইউডের ফ্যাক্টরিতেই 2-3 বছর আগে হয়েছিল, যেখানে সে বিলিং ডিপার্টমেন্টে কাজ করত। সে ইনফ্যাক্ট সোনমের বাড়ির কাছেই থাকতো। এই কারণে এরা দুজনেই একজন আরেকজনকে ভালোভাবে চিনতো আর জানতো।
আর এরা দুজনেই খুবই ক্লোজ ছিল, আর একজন আরেকজনকে ভালোবাসতো। অনেক রিপোর্ট অনুযায়ী সোনম তার বিয়ের আগে নিজের ফ্যামিলিকে এটাও বলেছিল যে সে রাজকে ভালোবাসে আর সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু এই সম্বন্ধটা সোনমের বাড়ির লোকেদের একেবারেই মঞ্জুর ছিল না। আর এটার সিম্পল আর সোজা কারণ একটাই, যে এক তো রাজ কুশওয়াহা ফিনান্সিয়ালি অনেক কমজোর ছিল, আর নাই তার ফ্যামিলি সোনমের ফ্যামিলির ধারে কাছে ছিল। আর দ্বিতীয়টা এটা যে সে সোনমের থেকে 3-4 বছরের ছোট ছিল, আর সে তাকে দিদি বলে ডাকতো, মানে রাজ যে ছেলেটা সে সোনমকে দিদি বলে ডাকতো সবার সামনে। আর এই জিনিসটা সোনমেরই একটা বান্ধবী একটা ইন্টারভিউতে বলে। अभी हम लोग बीच में नवरात्रि जो भी गई है, हम लोग सभी उसके कलीग थे, 2 गर्ल्स थी, सोनम खुद थी, मैं थी और मेरे आसपास के नेबर थे 2 लड़कियां। देन उसकी सिस्टर थी राज, और राज खुद था। राज का जो कन्वर्सेशन था सोनम के साथ बिल्कुल एक ब्रदर सिस्टर की जैसे होता है, बिल्कुल वैसे ही था सेम। वो दीदी दीदी करके बात करता है, सोनम राज करके बात करती है, उसकी खुद की सिस्टर राज की वो भी दीदी करके बात करती है। हमें उन लोगों की कन्वर्सेशन में ऐसा कुछ भी नहीं लगा कि हाँ इन लोगों को कुछ चल रहा है, कुछ है ही नहीं। কিন্তু তৃতীয়টা এখানে মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয়, যে রাজ কুশওয়াহা সেম কাস্টেড ছিল না এদের ফ্যামিলির হিসাবে। বিয়ের আগে সোনমের মা রাজার মাকে এটাও বলেছিল বিয়ের সময় যে তাদের ঘরের মেয়েরা বাইরের ছেলেদের সাথে কিংবা বাইরে একরকম ভাবে দেখা সাক্ষাৎ এই ডেট বাগেরা এইসব করে না। তো যেই ফ্যামিলির লোক এতখানি বেশি স্ট্রিক্ট ছিল নিজের মেয়ে বা হবু বরের ক্ষেত্রে পর্যন্ত, তাহলে পরে এখান থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে তারা এইসব লাভ ম্যারেজ বাগেরা অত এইসব পছন্দ করে না। কাজ এটা পরিষ্কারভাবে আগেই সামনে আসতো, তাহলে পরে অনেক কিছু ঘটনা ঘটতো না এই কেসটায়। এখানে আমি এটা বলতে চাইছি না যে সোনমের ফ্যামিলি অ্যাক্টিং করছিল যে তারা কতখানি স্ট্রিক্ট, সে হতেই পারে, স্ট্রিক্ট হতেই পারে কোনো ফ্যামিলি, কিন্তু আমি ভাবছি সোনমের কথা যে কিনা একটা অ্যাডাল্ট মেয়ে ছিল, কাজ করছিল, নিজের সব দায়িত্ব পালন করছিল, ভালো ফ্যামিলি থেকে ছিল, জীবনে অনেক কিছু করতে পারতো, কিন্তু মাত্র একটা জিনিস ছিল না তার মধ্যে, সেটা হলো বুদ্ধি। কারণ যার মাথায় এটুকু বুদ্ধি থাকবে সে কখনো এরম একটা কাজ করতে পারবে না। আর এখানে আরেকটা জিনিস খুবই ম্যাটার করে, সেটা হলো মানুষের পাস্ট, অতীত। কেন কি মানুষের অতীত জানলে পরে সেখান থেকেও কিছুটা সেই মানুষটার সম্বন্ধে জানা যায়, তাকে বোঝা যায়। সো এটা সোনমের মাথায় যে বুদ্ধি ছিল না সেটা তারই প্রমাণ। আর না রাজা তার অতীত সম্বন্ধে সেরকম কোনোদিন কিছু জানতে পেরেছে, আর না রাজার ফ্যামিলি। যাই হোক, রাজার ভাই বিপিন পরে এটা ক্লেম করেছিল যে সোনমের ফ্যামিলির একজন খুবই কাছের মানুষ তাকে বলেছিল যে তার মা এই সম্বন্ধটার জন্য পরিষ্কারভাবে মানা করে দিয়েছিল, বিকজ শি ওয়াজ এগেনস্ট ইন্টারকাস্ট ম্যারেজ। বিপিন মিডিয়াকে এটাও বলেছিল যে যখন সোনমের মা তার লাভ ম্যারেজের এগেনস্টে যায় তখন সোনম তাকে ওয়ার্নিংও দিয়েছিল যে তার রাজার সাথে অ্যারেঞ্জ ম্যারেজের পরেও যা কিছু হবে তার জন্য কিন্তু সে দায়ী থাকবে না। কিন্তু আনফর্চুনেটলি যেটা সোনম তার মাকে বলেছিল সে সেটাই করে, কারণ তার ফ্যামিলি চাইছিল যে যাতে রাজাকেই সে বিয়ে করে। তো এখানে একটু আগে যাওয়া যাক। যখন সোনম আর রাজার বিয়ে ঠিক হয় সে রাজের সাথে ব্রেকআপ করে না, বরং রিসেন্ট রিপোর্ট এটা বলে যে এরা দুজনে মিলে সোনমের বিয়ের 3 মাস আগে ফেব্রুয়ারি মাস থেকেই সব প্ল্যানিং করতে থাকে। এখানে ইনফ্যাক্ট একটা প্ল্যান এটাও ছিল যে সোনম নিজের মৃত্যুর ফেক খবর রটাবে আর তারপর সে অন্য একটা শহরে গিয়ে লুকিয়ে পড়বে। এরা এটা ভেবে তো ছিল যে এরা পুলিশকে এটা বিশ্বাসও করিয়ে দেবে যে সোনম মেঘালয়ে কোনো ওয়াটারফলে ভেসে গিয়ে মরে যায়, কিংবা এদের প্ল্যান এটা ছিল যে কোনো র্যান্ডম মেয়েকে ধরে তাকে মেরে ফেলে তারা তার বডি জ্বালিয়ে দিত, যাতে সবাই ভাবে যে এটা সোনম ছিল। ভাবুন একটু এদের প্ল্যান, এদের মাথা। সে একটা শিক্ষিত মেয়ে ছিল, তাও ইন্দোরের। আর তুমি তোমার পার্টনারের সাথে বসে এইরকম ভয়ানক প্ল্যান করছো, তুমি তোমার পার্টনারের সাথে বসে এটা প্ল্যান করছো যে যার সাথে তোমার বিয়ে হবে তাকে তুমি কিভাবে মারবে। এত হিম্মত, এত হিম্মত, এত সাহস, এত ক্ষমতা। তাহলে বুইন এইটুকু হিম্মত করে নিজের পেরেন্টসের, নিজের বাবা মায়ের এগেনস্টে চলে যেতে পারতি, ঘর ছেড়ে চলে যেতে পারতি, ছেলেটার সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে পারতিস, ইন্দোর ছেড়ে চলে যেতে পারতিস, কিংবা ব্রেকআপ করে ফেলতিস। না মানে এই প্ল্যানগুলো অনেক বেটার ছিল। সোনম যেটা করেছে তার থেকে এই প্ল্যানগুলো তো অবভিয়াসলি বেটার ছিল না, কাউকে মেরে ফেলা। এখন কি অবস্থায় আছিস? না মানে কমসে কম একটা নিরীহ মানুষকে এভাবে কষ্ট পেয়ে মরতে তো হতো না। আর উপর থেকে সে জানেও না তার সাথে কি হলো, কেন হলো, কিসের জন্য হলো। যাই হোক, এবার যখন এদের এই ফেক ডেথওয়ালা প্ল্যান আনসাকসেসফুল হতে যাচ্ছিল, তারা সেটা দেখতে পাচ্ছিল, তখন রাজ আর সোনম অন্য আলাদা প্ল্যান বানায়।
পুলিশ পরে এদের কল লগ চেক করে এটা জানতে পারে যে 16ই মের রাতে, মানে বিয়ের শুধুমাত্র 5 দিন পরেই এরা পুরো 6 ঘন্টা পর্যন্ত টানা ফোনে কথা বলেছিল। 6 ঘন্টা টানা, রাত 9টা থেকে শুরু করে ভোর রাত 3টে পর্যন্ত এরা ফোনে কথা বলে। পুলিশ এটাও বলে যে এদের রাজা রঘুবংশীকে মেরে ফেলা ফাইনাল প্ল্যান এই সময় পুরো ডিটেলসেই এই ফোন কলেই রেডি করা হয়, সেটাও তখন যখন সোনম রাজার ঘরেই থাকছিল। এরপরে রাজ কুশওয়াহা নিজের 3 জন বন্ধুকে ইন্দোরের কোনো একটা ক্যাফেতে এই ডিটেলসটা শেয়ার করে আর তাদেরকে মেঘালয়ে পাঠিয়ে দেয়। যখন এই সবাই ইনক্লুডিং রাজা আর সোনম মেঘালয়ে ছিল, তখন সোনম পুরো টাইম এদের সাথে এদের টাচে ছিল, সেখানে অন্য দ্বিতীয় একটা সিম কার্ড ব্যবহার করে। ট্র্যাক করার সময় 23শে মে এই 3 জন রাজার সাথেও মেলে। এটা বলে যে তারা 3 জন এখানে ট্যুরিস্ট, আর পরে এই 3 জন এদের দুজনকে এটা কনভিন্স করে ফেলে যে আমাদের একটা ট্যুরিস্ট গাইডের সার্ভিস নেওয়া উচিত ছিল না। আর এরপরেই সোনম রাজাকে নিয়ে ওয়েসেডংয়ের ওয়াটারফলের রাস্তায় বেরিয়ে পড়ে, যেখানে সেই 3 জন রাজার অপেক্ষা করছিল কিংবা লুকিয়ে ছিল। যখন সোনম রাজার সাথে কিংবা রাজাকে নিয়ে সেখানে পৌঁছায়, তখন তারা সঙ্গে সঙ্গে রাজাকে অ্যাটাক করে। রাজার কিলার্সরা জিজ্ঞাসাবাদের সময় এটাও বলে যে সোনম পুরোটা সময় ক্রাইম সিনের উপস্থিত ছিল, আর সে চিল্লিয়ে এটা বলছিল যে কিল হিম, মারো ওকে। আর সে দেখতে থাকে সবকিছু শেষ পর্যন্ত, যতক্ষণ না তার হাজব্যান্ডকে মার্ডার করে মেরে ফেলা হয়। আর রাজাকে মেরে ফেলার পরে এই 4 জন মিলে তার 4 হাত পা ধরে তাকে ওয়াটারফলে ছুঁড়ে ফেলে দেয়। আর তাকে ছুঁড়ে ফেলার আগে তার বডি থেকে সেই সোনার চেনটা আর সোনার আংটিগুলো বের করে নেয়, যাতে এমনটা মনে হয় যে এটা একটা ডাকাতি ছিল। আর তারপরে মার্ডার। আর এরপরেই কারো সন্দেহই সোনমের উপরে আসতো না। মার্ডারের পরে সোনম শিলং থেকে গুয়াহাটি পর্যন্ত ক্যাব বুক করে, যার পরে সে ট্রেনে করে নিজের হোম টাউন ইন্দোর পর্যন্ত পৌঁছায়। ইন্দোরে সে 1 রাত রাজ কুশওয়াহার থ্রুতে বুক করা একটা হোটেলে থাকে, আর পরের দিন ক্যাব নিয়ে ফতেপুর বেরিয়ে যায়, যেখানে সে রাজের সাথে একটা ফ্ল্যাটে থাকে। ফাইনালি জুনের 9 তারিখে সে বারাণসী হাইওয়েতে পড়া আকাশী ঢাবাতে দাঁড়ায়, যেখান থেকে সে তার বাড়িতে কল করে। এখানে আমি একটা জিনিস বলি যে এখানে এই জিনিসটা এখনো ক্লিয়ার না। এবার অনেক আর্টিকেল এটা লিখেছে, তাও বলছি যে ফতেপুরে সে রাজ কুশওয়াহার সাথেই থেকেছিল কিংবা না এটা ক্লিয়ার না। কেন কি এখন এই দুটো জিনিস বাইরে আসছে যে সে ফতেপুরে রাজ কুশওয়াহার সাথেই থেকেছিল একটা ফ্ল্যাটে, আর একটা জিনিসও বাইরে আসছে যে সে একা থেকেছিল সেখানে। এবার দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা সোনমই জানে। যাই হোক, তো এত প্ল্যানিং, এত প্লটিং, কিন্তু কিসের জন্য? সোনম ধরা দিতেই ধরা পড়ে যায়। নিজের ট্রাভেলের ব্যাপারে তো সোনম বেশ ডিটেলসে ভেবেছিল আগে থেকে, কিন্তু যখন তাকে গাজীপুরে পুলিশ জিজ্ঞেস করে যে সে কিভাবে শিলং থেকে এখানে পৌঁছলো, তখন সে সেই প্রশ্নের কোনো উত্তরই দেয় না কিংবা দিতে পারে না। সে সেই সময় ব্যাস এই এক্সকিউজটাই দিচ্ছিল পুলিশকে যে সে পুরো টাইম ড্রাগ ছিল, আর তার কোনো কিছুই মনে নেই, কারণ সে পুরো নেশায় ছিল। যে সে সেখান থেকে কিভাবে এখানে পৌঁছায় কিংবা কিভাবে তাকে আনা হয় সে নাকি কিছুই জানে না। সে শুধুমাত্র যেই এনার্জিটা এই প্ল্যানে লাগিয়েছিল, সেই এনার্জি কিংবা সাহসটা নিজের ঘর থেকে পালিয়ে যেতে যদি লাগাতো ওই ব্যাঙাচিটার সাথে, কিংবা নিজের পেরেন্টসকে মানাতে বোঝাতে লাগতো, তাহলে পরে একটা নিরীহ প্রাণ এভাবে যেত না। দেখুন, কার মাথায় কি চলে সেটা কারো মুখ দেখে তো বোঝা যায় না, কিন্তু তাও রাজার ফ্যামিলির আরো ডিটেলস বের করা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে, কিংবা সোনমেরও উচিত ছিল রাজার সাথে সাহস করে কথা বলে তাকে খুলে সমস্ত কিছু বলে দেওয়ার। সোনমের বাবা মায়ের উচিত ছিল তাকে ফোর্স না করে তার সাথে বসে কথা বলে সবকিছু সলভ করার। এখানে মেন খেলা খেলেছে কে জানেন? এখানে মেন খেলা খেলে দিয়েছে সোনমের মা বাবার ইগো, আর সোনমের ইগো প্লাস রাগ, যেটা বেফালতু ছিল, যেটার কোনো মানেই হয় না। কারণ সোনমেরও এটা ভাবা উচিত ছিল যে সেই বেচারার কি দোষ ছিল, তার উপর কিসের অত রাগ? সে তো কিছুই জানে না কি হচ্ছে, কেন হলো, কিসের জন্য হলো, কিছু না, শুধু মাঝখান দিয়ে তাকে কষ্ট পেয়ে মরতে হলো। আর এরই সাথে একটা না, দুটো না, বরং গোটা দুটো ফ্যামিলির আর তাদের মান সম্মান, কতগুলো মানুষের জীবন, সবকিছু নষ্ট হলো। অ্যাট দ্য এন্ড সবকিছু শেষ হয়ে গেল। সো যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।